আমার তোমার সাথে খুব জরুরি কিছু কথা আছে। জরুরি কথা? সকাল সকাল? প্লিজ ম্যাডাম, সকালের প্রথম ভোরেই যদি আপনার মতো একজন সিরিয়াস টিচারের লেকচার শুনতে হয় তাহলে তো আমার পুরো দিনটাই রসকসহীন হয়ে যাবে। তার চেয়ে বরং বলুন নাস্তায় কি আছে? আমার পেটের ভেতর তো ছুঁচো নয়, ডাইনোসর দৌড়াচ্ছে। নাস্তার চিন্তা পরে, আগে আমার কথা শোনো। তোমার এই ছন্ন ছাড়া বোহেমিয়ান জীবনযাত্রা তোমার নিজের বাড়ির জন্য ঠিক ছিল আয়ান, কিন্তু এটা এখন আমারও বাড়ি। আর আমার বাড়িতে সবকিছু নিয়ম মেনে চলবে। তোমার ওই পাহাড় জঙ্গলের নিয়ম এখানে খাটবে না। হোয়াট? আপনার বাড়ি? ও হ্যালো ম্যাডাম, আপনার কি স্মৃতিশক্তি দুর্বল নাকি? কালকে কাজী সাহেব কিন্তু কবুল শব্দটা আমাদের দুজনকেই বলিয়েছিলেন। সেই হিসেবে বাড়িটা এখনো আমার, আর আমার বাড়িতে আমি আমার নিয়মেই চলবো। আপনার এই হিটলারি শাসন কলেজে আপনার স্টুডেন্টদের উপর চালাবেন, আমার উপর নয়। আমার স্টুডেন্টরা অন্তত নিয়ম কানুন মানে, তোমার মতো বান্দর নয় যে যখন যা ইচ্ছা তাই করে বেড়াবে। আর তর্ক করবে না, আমি যা বলছি চুপচাপ শোনো। কেন শুনবো? আপনি কে? আমার টিচার নাকি আমার বস? আমি তোমার স্ত্রী মিস্টার আয়ান, আর আপাতত তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা আমার হাতেই। তাই ভালো চাইলে ভদ্র ছেলের মতো আমার কথাগুলো শোনো। ওরে বাবা, স্ত্রী নাকি স্বৈরাচারী শাসক? আপনার কথা শুনে তো আমার এখনই ডিভোর্স দিতে ইচ্ছে করছে। সেই ইচ্ছেটা আপাতত 1 বছরের জন্য তুলে রাখো। এখন এই কাগজগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং নিচে সই করো। বিয়ের পরের দিন সকাল, ঢাকার এক অভিজাত এলাকার সুন্দর ছিমছাম একটা ফ্ল্যাট। এটা আয়ন আর মেহেরিনের নতুন সংসার। যদিও সংসার শব্দটার সাথে তাদের দুজনের মানসিকতার কোনো মিলই নেই। আয়ান, যার জীবন কাটে ব্যাকপ্যাক আর ক্যামেরা নিয়ে দেশ বিদেশ ঘুরে, সে এখন 4 দেওয়ালের ফ্ল্যাটে বন্দি। আর মেহরিন, যার জীবন চলে ঘড়ির কাঁটা আর রুটিন মেলে, সে এখন এক অগোছালো ছন্নছাড়া ফটোগ্রাফির স্ত্রী। গতরাতের বাসরটাও ছিল একেবারে সাদামাটা। মেহরিন স্পষ্ট করে আয়নকে জানিয়ে দিয়েছিল যে এই বিয়েটা তার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে এবং সে যেন তার কাছ থেকে স্ত্রী হিসেবে কোনো কিছু আশা না করে। আয়নও তার কথায় কোনো আপত্তি না করে নিচের বালিশ কম্বল নিয়ে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল। আজ সকালে ঘুম ভাঙতে সে দেখে মেহরিন তার সামনে একগাদা প্রিন্ট করা কাগজ নিয়ে বসে আছে। তার মুখে একজন হেডমিস্ট্রেসের মতো গম্ভীর অভিব্যক্তি। আর তারপরই তাদের মধ্যে ওই কথোপকথনগুলো হয়। আইন কাগজগুলো হাতে নিয়ে বলে, এগুলো কি আমাদের বিয়ের কাবিননামার ফটোকপি, নাকি আপনি ডিভোর্স পেপারও রেডি করে ফেলেছেন? বাহ, আপনার স্পিড তো রকেটের চেয়েও বেশি। ফাজলামি বন্ধ করে পড়ো। এটা হলো আমাদের সংসারের সংবিধান, বা সহজ ভাষায় বলা যায় রুল বুক। আজ থেকে আগামী 1 বছর এই ফ্ল্যাটের ভেতর এবং বাইরে তোমাকে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আয়ন অবাক হয়ে রুলবুকের প্রথম পাতাটা খুলল। বড় বড় করে হেডিং লেখা, একটি সুশৃঙ্খল ও আদর্শ দাম্পত্য জীবনের জন্য অবশ্য পালনীয় নিয়মাবলী। আয়ন হেডিংটা পড়ে হাসিতে ফেটে পড়ল। সিরিয়াসলি ম্যাডাম, আদর্শ দাম্পত্য জীবন? আপনার কি মনে হয় আমাদেরটা কোনো দিক থেকে আদর্শ? এটা তো একটা কমেডি শো, আর আপনি হলেন সেই শোয়ের রাগী বিচারক। আপনি পড়ে শোনান। নিয়ম নাম্বার 1, প্রতিদিন সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, কোনো অজুহাত চলবে না। নিয়ম নাম্বার 2, নিজের বিছানা, পড়ার টেবিল এবং ওয়ার্ড্রোব নিজেকেই গোছাতে হবে। ভেজা তোয়ালি বা ভেজা কাপড় বিছানার উপর রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম নাম্বার 3 বেলার খাবার নির্দিষ্ট সময়ে ডাইনিং টেবিলে বসে খেতে হবে, বিছানায় বসে খাওয়া যাবে না। নিয়ম নাম্বার 4, মাসে সর্বোচ্চ 4 দিন বাড়ির বাইরে ট্যুরে থাকা যাবে, তাও আবার আমার পূর্ব অনুমতি সাপেক্ষে। নিয়ম নাম্বার 5,
কোনো রকম আজে বাজে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া চলবে না। আর নিয়ম নম্বর 6, রুলবুকে এরকম মোট 25টা নিয়ম লেখা। আইন যত শুনছে তার চোখ দুটো ততই বড় বড় হয়ে যাচ্ছে। ম্যাডাম, আমার কয়েকটা প্রশ্ন ছিল। বলো। এই যে নিয়ম নম্বর 1-এ লিখেছেন সকাল 7টায় ঘুম থেকে উঠতে হবে। আচ্ছা, কোনো দিন যদি রাতে আমায় ফিরতে দেরি হয় বা আমি অসুস্থ থাকি, সেদিনও কি এই নিয়ম প্রযোজ্য? হ্যাঁ, নিয়ম সবার জন্য সমান। ওকে। নিয়ম নম্বর 4-এ লিখেছেন মাসে মাত্র 4 দিন ট্যুরে থাকা যাবে। কিন্তু আমি একজন ট্রাভেল ফটোগ্রাফার ম্যাডাম, এটাই আমার পেশা। আমাকে তো কাজের জন্য মাসের 15 দিনই বাইরে থাকতে হতে পারে। তখন কি হবে? তাহলে তোমাকে অন্য কোনো পেশা খুঁজে নিতে হবে। একজন বিবাহিত পুরুষের জন্য এই ধরনের ছন্নছাড়া পেশা শোভা পায় না। বাহ, অসাধারণ। আর নিয়ম নম্বর 5, আজে বাজে বন্ধু বান্ধব। আমার কোন বন্ধুটা আজে বাজে সেটার সার্টিফিকেটও কি আপনার কাছ থেকেই নিতে হবে? অবশ্যই। বুঝেছি ম্যাডাম। আপনি কি বিয়ে করেছেন নাকি নতুন কোন স্টুডেন্ট ভর্তি করিয়েছেন আপনার শৃঙ্খলা নামের কারাগারে? সত্যি করে বলুন তো, এই রুল বুকটা কি আপনি আমার জন্য লিখেছেন নাকি আপনার কলেজের স্টুডেন্টদের হোস্টেলের জন্য? কারণ আমার তো মনে হচ্ছে জেলখানার কয়েদিরাও এর চেয়ে বেশি স্বাধীনতা পায়। তোমার যা মনে হয় তুমি তাই ভাবতে পারো, কিন্তু তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে তোমাকে এই নিয়মগুলো মেনেই চলতে হবে। এখন নিচে সই করো। আর যদি না করি? তাহলে দরজাটা খোলা আছে, তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। আমি বাবাকে বলে দেব তার আদর্শ ছেলে বিয়ের পরের দিনই তার মেয়েকে ফেলে পালিয়ে গেছে। আইন বুঝতে পারল সে খুব খারাপ ভেবে ফেঁসে গেছে। এই মুহূর্তে মেহরিনের সাথে জেদ করে জেতা যাবে না। ঠিক আছে ম্যাডাম, আমি সই করব। আপনার এই ঐতিহাসিক সংবিধানে আমি আমার নামটা স্বর্ণাক্ষরে লিখে দিতে চাই। সে কলমটা নিয়ে সই করার জন্য উদ্যত হলো। কিন্তু আমারও একটা শর্ত আছে। তোমার আবার কিসের শর্ত? আমার শর্ত হলো, আপনি যখনই আমার উপর কোনো নিয়ম চাপানোর চেষ্টা করবেন তার আগে আপনাকেও আমার একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জটা খুব সাধারণ। আমি আপনাকে আমার তোলা যে কোনো একটা ছবি দেখাবো। আপনাকে বলতে হবে সেই ছবিটার পেছনের গল্পটা কি। যদি আপনি সঠিক বলতে পারেন তাহলে সেই দিনের জন্য আমি আপনার সব নিয়ম মেনে চলব। আর যদি না পারেন তাহলে সেই দিনের জন্য আমি আমার নিজের রাজা। আমার উপর আপনার কোনো নিয়ম খাটাবেন না। রাজি? মেহরিন কিছুক্ষণ ভাবল। তার কাছে চ্যালেঞ্জটা খুব শিশুসুলভ মনে হলো। একটা ছবি দেখে গল্প বলা এমনকি আর কঠিন কাজ। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জে রাজি। গুড। এই যে সই করে দিলাম, তাহলে আজকের চ্যালেঞ্জটা হয়ে যাক। সে তার মোবাইল থেকে একটা ছবি বের করে মেহরিনের সামনে ধরল। ছবিটা একটা পাহাড়ের চূড়ায় তোলা, যেখানে এক বৃদ্ধ লোক আকাশের দিকে তাকিয়ে হাসছেন। তার চামড়ায় হাজারো ভাঁজ, কিন্তু চোখে অপার শান্তি। বলুন তো ম্যাডাম, এই ছবিটার গল্পটা কি? এ আর এমন কি কঠিন? কোনো এক বৃদ্ধ লোক পাহাড়ে ঘুরতে গেছে আর তুমি তার ছবি তুলেছ। হয়তো সে তার জীবনের শেষ সময়ে এসে প্রকৃতির কাছাকাছি হতে চাইছে। ভুল। মানে? আপনার উত্তরটা ভুল ম্যাডাম। এই লোকটা কোনো ট্যুরিস্ট নয়। এই লোকটার নাম শের সিং। উনি এই পাহাড়ের চূড়াতেই থাকেন একা। কারণ 30 বছর আগে এক ভূমিধসে উনি ওনার পুরো পরিবারকে হারিয়েছেন। কিন্তু উনি পাহাড়টাকে ছেড়ে যাননি, কারণ উনি বিশ্বাস করেন ওনার স্ত্রী আর সন্তানরা ওই পাহাড়ের আকাশেই তারা হয়ে আছেন। তাই উনি প্রতিদিন সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে তাদের সাথে কথা বলেন। আয়নের এই গল্পটা শুনে মেহরিনের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তো ম্যাডাম, যেহেতু আপনি চ্যালেঞ্জে হেরে গেছেন, সেহেতু আজকের দিনের জন্য আপনার কোনো রুল বুক আমার উপর প্রযোজ্য নয়। তার মানে আমি এখন ঘুমাবো। আর হ্যাঁ, আমার কফিটা যেন ঠিক 11টায় আমার বিছানায় চলে আসে, চিনি ছাড়া। গুড নাইট অ্যাগেইন। এই বলে সে সোফার দিকে হেঁটে গেল এবং ধপাস করে শুয়ে পড়ল।
মেহরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল যে ছেলেটাকে সে শুধু একজন অগোছালো ছন্নছাড়া বাউন্ডলে ভেবেছিল, তার জগৎটা আসলে অনেক বেশি গভীর, অনেক বেশি মায়াময়। আর তার সাথে এই বুদ্ধির লড়াইয়ে জেতাটা তার জন্য খুব একটা সহজ হবে না। সে যখন ভাবছে এই অদ্ভুত ছেলেটাকে নিয়ে সে কি করবে। ঠিক তখনই পাশের রান্নাঘর থেকে মিষ্টি হাসির শব্দে সে বাস্তবে ফিরল। কি রে আয়ান, এর মধ্যেই ঘুমিয়ে পড়লি? আর মেহেরিন মা, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? আসো আমার সাথে ড্রয়িং রুমে আসো। আয়নের মা হাতে চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। তার পেছনে ছিলেন আয়নের বাবা হাসনাত সাহেব, হাতে সকালের পত্রিকা। তাদের মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই, বরং নতুন বউকে নিয়ে একরাশ প্রশ্রয় আর আনন্দ। না মা, আমি ঠিক আছি। আরে তুমি তো এখনো কিছু মুখে দাওনি। আয়নের পাল্লায় পড়লে তো আর খাওয়া দাওয়া কোনো সময় জ্ঞান থাকবে না। নাও আগে চাটা খাও। মেহেরিন চুপচাপ তাদের পাশে সোফায় বসলো। আয়নের মা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আমার ছেলেটা একটু এমনই মা, বড্ড বাউন্ডুলে আর পাগল। ওর কথা তুমি কিছু মনে করো না কেমন? ও আসলে মন থেকে কাউকে কষ্ট দিতে পারে না। আমি জানি মা। তবে একটা কথা বলতেই হবে, ওর মতো ছেলেকে লাইনে আনার জন্য তোমার মতো একজন কড়া হেডমিস্টারকেই দরকার ছিল। এতদিন তো আমরা ওকে নিয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। এখন তুমি এসেছো, আমার বিশ্বাস তুমি পারবে ওকে শুধরাতে। এই তুমি থামো তো, আমার ছেলেকে নিয়ে যাতা বলবে না। ও যেমনই হোক আমার কাছে ওই সেরা। আর মেহেরিন মা তো ওকে শোধরানোর জন্য আসেনি, ও এসেছে আমার ছেলের জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য, তাই না মা? আয়নের মায়ের এই আন্তরিক কথাই, এই নিঃস্বার্থ ভালোবাসি মেহরিনের ভেতরটা কেমন যেন উষ্ণ হয়ে উঠল। সে তার নিজের বাড়িতে সবসময় পেয়েছে নিয়ম আর প্রত্যাশার চাপ, কিন্তু এই ঘরটায়, এই সচ্ছল মানুষগুলোর মধ্যে সে প্রথমবার পেল এক অদ্ভুত প্রশান্তি, এক নিঃস্বার্থ আপন করে নেওয়ার অনুভূতি। মা, আয়নের জন্য কি কফি বানিয়ে নিয়ে যাব? এখন থাক মা, ওকে আরেকটু ঘুমাতে দাও। বিয়ে ধকলের ছেলেটা খুব ক্লান্ত। তুমি বরং আমাদের সাথে বসে গল্প করো। তোমার কথা তো কিছুই শোনা হলো না। মেহরিন তার শাশুড়ির দিকে তাকিয়ে হাসল। তার মনে হলো আয়নের জগৎটা হয়তো অগোছালো, কিন্তু তার পরিবারটা ঠিক তার বিপরীত, খুবই গোছানো, খুবই সুন্দর আর ভালোবাসায় পরিপূর্ণ। আর এই সুন্দর জগৎটার অংশ হতে তার কেন জানি একটুও খারাপ লাগছিল না। সকালে সেই চ্যালেঞ্জ পূর্বের পর থেকে বাড়ির পরিবেশটা বেশ থমথমে। আইন 11টায় ঘুম থেকে ওঠার পর তার চ্যালেঞ্জ যে তার আনন্দে সারাদিন মেহেরিনের আশেপাশে ঘুরে তাকে নানাভাবে বিরক্ত করার চেষ্টা করছে। আর মেহেরিনও সুযোগের অপেক্ষায় আছে কখন সে আয়নের উপর তার কৃতিত্বটা আবার প্রতিষ্ঠাতা করতে পারবে। আয়ন মেহেরিনের পড়ার ঘরে উকি দিয়ে বলে, কি ম্যাডাম, খুব পড়াশোনা হচ্ছে নাকি? কিসের উপর গবেষণা করছেন? হাউ টু কন্ট্রোল ইওর হাজবেন্ড ইন 10 days? তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে আমি হাউ টু ফাইল আ ডিভোর্স কেস ইন 10 minutes এই বিষয়ের ওপর গবেষণা শুরু করতে বাধ্য হব। বাব্বা, কি সাংঘাতিক হুমকি! আয়ন ভেতরে ঢুকে তার পড়ার টেবিলের সামনে দাঁড়ালো। আচ্ছা, একটা কথা বলুন তো ম্যাডাম, আপনি কি সারাদিন শুধু এই শুকনো বইয়ের পাতাই উল্টাবেন? চলুন না, বিকেলে বাইরে থেকে কোথাও ঘুরে আসি। আজ বিকেলে আকাশটা কিন্তু খুব সুন্দর হবে মনে হচ্ছে, ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট। আমার কোনো আগ্রহ নেই, আর তাছাড়া একজন বিবাহিত এবং দায়িত্বশীল পুরুষের কি সারাক্ষণ এইভাবে ঘুরে বেড়ানো শোভা পায়? তোমার তো এখন সংসার নিয়ে ভাবা উচিত, তাই না? সংসার নিয়ে তো আমিই ভাবছি, কিন্তু সংসার তো আর শুধু ভাবলেই চলে না, পেটেও তো কিছু দিতে হয় নাকি? দুপুর হয়ে গেল, এখনো রান্না বান্নার কোনো নামগন্ধই নেই। আপনার মা তো আজ আত্মীয়ের বাড়ি গেছেন। আজ আমাদের কি হবে ম্যাডাম? আমরা কি আজ অনাহারে মারা যাব? ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিলাম আমি। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তার চোখে মুখে এক ধূর্ত হাসি। চলো আমার সাথে। কোথায়? আপনার সাথে কি আজ আমাকেও উপোস করতে হবে নাকি? না। সে আয়নের হাত ধরে প্রায় টেনে নিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, আজ তুমি রান্না করবে। হোয়াট? আমি রান্না করব? আপনি কি সিরিয়াস ম্যাডাম? আমি তো আমার জীবনে এক কাপ চাও বানাইনি। আপনি আমাকে দিয়ে রান্না করানোর
কথা ভাবছেন কিভাবে? কারণ আমি তোমাকে দায়িত্বশীল বানাতে চাই। আর দায়িত্বশীল হওয়ার প্রথম ধাপটাই হলো নিজের খাবারের ব্যবস্থা নিজে করা। আজ দুপুরে তুমি আমাদের দুজনের জন্য রান্না করবে। এটাই তোমার জন্য আমার আজকের চ্যালেঞ্জ। পারবে তো? কিন্তু আমি তো কিছুই পারি না। তাহলে শিখে নাও। মেহেরিন ফ্রিজ থেকে কিছু সবজি আর মুরগির মাংস বের করে দিল। তোমার হাতে যে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, ইউটিউবে লক্ষ লক্ষ রান্নার ভিডিও আছে, দেখে দেখে রান্না করো। আমি ঠিক 1 ঘন্টা পর আসবো। যদি দেখি খাবার রেডি হয়নি, তাহলে কিন্তু আজকের রাতের জন্য তোমার কপালে কোনো খাবার জুটবে না। এই বলে সে একটা বিজয়ী হাসি হেসে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আয়ন হতভম্ব হয়ে কাঁচা মুরগি আর সবজির দিকে তাকিয়ে রইল। এ তো দেখি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। এ তো আমাকে না খাইয়ে মারার প্ল্যান করেছে। ঠিক আছে ম্যাডাম, আপনিও দেখবেন আয়ান রহমান কি জিনিস। আমিও আজ এমন রান্না করব যা খেয়ে আপনি আপনার আঙুল পর্যন্ত চাটতে বাধ্য হবেন। এরপর শুরু হলো আয়নের মিশন কিচেন। সে তার দামি ডিএসএলআর ক্যামেরাটা একপাশে রেখে কোমরে অ্যাপ্রন বেঁধে, যদিও সেটা উল্টো করে পড়েছে, ইউটিউবে চিকেন কারি ফর বিগিনার্স লিখে সার্চ দিল। ওকে, প্রথমে পেঁয়াজ কাটতে হবে। এর এমন কি কঠিন কাজ? সে পেঁয়াজ কাটতে গিয়ে তার জীবনের প্রথম কান্নার অভিজ্ঞতা লাভ করলো। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, নাক দিয়ে পানি গড়াচ্ছে। ধুর ছাই, এই পেঁয়াজের সাথে আমার কিসের শত্রুতা? এ তো দেখি রান্নার আগেই আমাকে কাঁদিয়ে ছাড়ছে। অনেক যুদ্ধ করে পেঁয়াজ কাটার পর সে এবার মুরগির মাংস ধুতে গেল, কিন্তু সে এত জোরে কল ছেড়েছে যে পানির ছিটা আর মাংসের টুকরো ছিটকে গিয়ে পুরো রান্নাঘর একাকার। ইউটিউবের নির্দেশ মতো সে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ ছালো, কিন্তু সে জানে না তেলটা যথেষ্ট গরম হওয়ার আগে সে পেঁয়াজ দিয়ে দিয়েছে। ফলে পেঁয়াজ ভাজা না হয়ে সেদ্ধ হতে শুরু করলো। ব্যাপারটা কি? ভিডিওতে তো দেখালো পেঁয়াজগুলো সোনালি রঙের হবে, আমারগুলো এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? মনে হচ্ছে রক্ত শূন্যতায় ভুগছে। সে এবার চুলার আঁচ বাড়িয়ে দিল। তারপর পরই ঘটল বিপত্তি। অতিরিক্ত আঁচে পেঁয়াজগুলো সোনালি না হয়ে সরাসরি কালো কয়লায় পরিণত হলো, আর সেই পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল পুরো বাড়িতে। বসার ঘর থেকে চিৎকার করে, আয়ান, কিসের গন্ধ বের হচ্ছে? তুমি কি রান্না করছো নাকি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছো? আরে না না, কিছু না। এটা একটা স্পেশাল স্মোকি ফ্লেভার আনার নতুন টেকনিক, আপনি বুঝবেন না। সে পোড়া পেঁয়াজগুলো ফেলে দিয়ে আবার নতুন করে রান্না শুরু করলো। এবার মশলা দেওয়ার পালা, কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো এই 3টে বয়ামের মধ্যে সে গুলিয়ে ফেল। সে হলুদের বদলে কড়াইতে ঢেলে দিল প্রায় 3-4 চামচ মরিচের গুঁড়ো। মশলাটা তেলে পড়তেই এমন এক ঝাঁঝালো গন্ধ আর ধোঁয়া তৈরি হলো যে আয়নের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সে কাশতে কাশতে চোখ মুখে পানি ছিটাতে লাগলো। আর এই হুড়োহুড়িতে তার হাত থেকে হলুদের বয়ামটা পড়ে গিয়ে মেঝেতে ছড়িয়ে থাকা পানির সাথে মিশে একাকার হয়ে গেল। ঠিক তখনই রান্নাঘরে দরজায় এসে দাঁড়ালো মেহেরিন, তার হাতে আয়নের ক্যামেরা। কি হলো তোমার? এখনো রান্না হয়নি? 1 ঘন্টা তো হয়ে। তার কথা শেষ হওয়ার আগেই সে রান্নাঘরে অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেল। পুরো রান্নাঘরটা যেন একটা যুদ্ধক্ষেত্র। মেঝেতে হলুদ পানি আর আটার মিশ্রণে এক অদ্ভুত আলপনা তৈরি হয়েছে। সিঙ্কটা ময়লা বাসনে ভর্তি। চুলার উপর রাখা কড়াই থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তার মাঝখানে যুদ্ধবিধ্বস্ত সৈনিকের মতো দাঁড়িয়ে আছে আয়ান। তার মুখে চুলে কাপড়ে রাজ্যের মশলা মাখা। এটা এটা কি করছো তুমি আয়ান? তার কণ্ঠস্বর রাগে কাঁপছিল। সে ভেবেছিল আয়ন হয়তো আনারির মতো রান্না করবে, কিন্তু এতটা ধ্বংসযোগ্য সে কল্পনাও করতে পারেনি। তোমাকে আমি রান্না করতে বলেছিলাম, পুরো রান্নাঘরটা ডাস্টবিন বানাতে বলিনি। তুমি একটা সে আগে আয়নকে বকা দেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু রান্নাঘরের মাঝখানে এসে সে হঠাৎ করে থেমে গেল। সে অবাক হয়ে দেখল আয়ন তার এই ধ্বংসলীলার জন্য একটু অনুতপ্ত নয়, বরং সে তার গলায় ঝোলানো ক্যামেরা লেন্সটা দিয়ে খুব মনোযোগ দিয়ে চারপাশে ছবি তুলছে। ওয়াও, হোয়াট এ শট! দ্য অ্যাবস্ট্রাক্ট আর্ট অফ ডিজাস্টার। দেখুন ম্যাডাম, মেঝেতে ছড়িয়ে থাকা এই হলুদ আর পানির মিশ্রণটা দেখতে ঠিক ভ্যান গগের আঁকা দ্য স্টারি নাইটের মতো লাগছে না? আর ওই যে আপনার পোড়া পাতিলটা, ওটার মধ্যে আমি এক অদ্ভুত ডিপ্রেশনের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি। এটাকে বলে কালিনারি ফটোগ্রাফি।
আপনি বুঝবেন না। তুমি তুমি একটা আস্ত পাগল, একটা অপদার্থ। আমি এখানে তোমার ছড়ানো নোংরা নিয়ে চিন্তায় মরে যাচ্ছি, আর তুমি এর মধ্যে কোথাও আর্ট খুঁজে বেড়াচ্ছ। আর্ট তো সর্বত্রই আছে ম্যাডাম, আপনাকে শুধু দেখার মতো চোখ থাকতে হবে। আচ্ছা, আপনি কি একটু হাসবেন? আপনার এই রাগী মুখটার একটা ছবি তুলতে পারলে ওটার নাম দিতাম দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, যেখানে বিস্টটা হলো এই রান্নাঘর আর বিউটি তো। শাট আপ, জাস্ট শাট আপ। তোমার এই ক্যামেরাটাই হলো সব নষ্টের গোড়া। এইটাকে আমি আজ জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিব। খবরদার, আমার ক্যামেরার দিকে যদি হাত বাড়িয়েছেন ম্যাডাম, তাহলে কিন্তু আমি আপনার সবচেয়ে প্রিয় বইগুলো দিয়ে বিকেলে ঝালমুড়ি খাবো, মনে রাখবেন। তোমার এত সাহস! আরে আরে, সামলে। সে আয়নের হাত থেকে ক্যামেরাটা প্রায় কেড়ে নিতে গেল। মেহরিন রাগে আয়নের হাত থেকে ক্যামেরাটা কেড়ে নিতে গেলে দস্তে এক পর্যায়ে তার পা পিছলে গেল মেঝেতে পড়ে থাকা সেই হলুদ পানির পিচ্ছিল মিশ্রণটার উপর। সে মেহরিনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে তার হাত ধরতে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেহরিনের পতনের টানে সে নিজেও ভারসাম্য রাখতে পারল না। পরের কয়েকটা মুহূর্ত যেন স্লো মোশনে ঘটল। আয়ন পড়ল মেহরিনের ঠিক উপরে, আর তাদের দুজনের উপর ছাদ থেকে দড়িতে শুকাতে দেওয়া মেহরিনের ভেজা নীল রঙের শিপন শাড়িটা এসে পড়ল তাদের দুজনের বাইরে, পৃথিবীর থেকে পুরোপুরি আড়াল করে দিয়ে। আয়ন ফিসফিস করে প্রায় মেহরিনের মুখের সাথে মুখ লাগিয়ে বলল, আপনি আপনি ঠিক আছেন ম্যাডাম? আপনার ওজনটা কিন্তু নেহায়েত কম নয়। আমার তো মনে হচ্ছে আমার বুকের কয়েকটা পাঁজর ডেফিনিটিভভাবে ভেঙে গেছে। আহ, চুপ করো। একদম আমার ওজন নিয়ে কথা বলবে না। আর আমার ওপর থেকে উঠবে নাকি সারা জীবন এইভাবেই থাকার পরিকল্পনা? পরিকল্পনা তো খারাপ না। এই ভেজা শাড়ির আবরণের নিচে আপনার পারফিউমের মিষ্টি গন্ধের সাথে হলুদের ঝাঁঝালো গন্ধ মিশে কেমন যেন একটা এক্সোটিক পরিবেশ তৈরি হয়েছে। ব্যাপারটা বেশ রোমান্টিক, তাই না? অসভ্য, ওঠো বলছি। উঠবো তো বটেই, কিন্তু তার আগে একটা কথা বলুন তো, আপনার চোখে কি কোনো ম্যাগনেট লাগানো আছে নাকি? আমি তো চোখ ফেরাতেই পারছি না। মেহরিন কোনো উত্তর দিতে পারল না। তার হৃৎপিণ্ডটা এত জোরে চলছিল যে তার মনে হচ্ছিল রান্নাঘরের দেয়ালগুলো হয়তো সে শব্দটা শুনতে পাচ্ছে। সেও যেন কোনো এক অজানা আকর্ষণে আয়নের দিকে এগিয়ে যাচ্ছিল। দরজার বাইরে থেকে আয়নের মার গলা ভেসে এলো, কি রে আয়ান, মেহেরিন, তোরা ভেতরে ঠিক আছিস তো? আমরা তো ফিরে এলাম। রান্নাঘরের ভেতর থেকে এমন ধূপধাপ শব্দ আসছে কেন? তোরা কি করছিস? নাকি খুন্তি লড়ছিস? মা, সর্বনাশ! মা আর বাবা তো দেখি আত্মীয়ের বাড়ি থেকে ফিরে এসেছেন। এখন কি হবে? আমি কি জানি? সব তোমার জন্য হয়েছে। এখন যদি মা আমাদের এই অবস্থায় দেখেন তাহলে কি ভাববেন? আয়ন তাড়াহুড়ো করে শাড়িটা সরাতে সরাতে বাইরে চিৎকার করে বলে, মা, তুমি তুমি এখন ভেতরে এসো না প্লিজ। ভেতরে ভেতরে একটা খুব ডেলিকেট এক্সপেরিমেন্ট চলছে। ভুল করে তেজস্ক্রিয় কিছু একটা তৈরি হয়ে গেছে। আমরা ওটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছি। রান্নাঘরে? আয়ান, তুই কি পাগল হয়ে গেলি নাকি? দরজা খোল বলছি। ততক্ষণে আয়ন আর মেহরিন উঠে দাঁড়িয়েছে। তাদের দুজনের অবস্থা দেখার মতো। সারা শরীরে চুলে মুখে হলুদ পানির মাখামাখি। আয়ন দরজাটা সামান্য ফাঁক করে মুখটা বের করে বলে, আরে বাবা, তোমরা এত তাড়াতাড়ি চলে এলে, কেমন সারপ্রাইজ দিলে বলো তো? আমরা তো ভাবছিলাম আজ তোমাদের একটা সারপ্রাইজ দেব। ওয়ার্ল্ডের বেস্ট লাঞ্চ আজ তোমরা খাবে। আয়নের মা ভেতরে উকি দিয়ে রান্নাঘরের অবস্থা দেখে আটকে উঠে বলেন, ও মা, এই কি? রান্নাঘরের এই অবস্থা কে করেছে? আর তোদেরই বা এই ভূতের মতো চেহারা কেন? এটাই তো সারপ্রাইজ মা। আমরা আসলে ইতালিয়ান পাস্তার সাথে আমাদের দেশি হলুদের একটা ফিউশন করার চেষ্টা করছিলাম, কিন্তু কেমিক্যাল রিয়াকশনে বিস্ফোরণ হয়ে গেছে আর কি। তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি সব পরিষ্কার করে ফেলছি। তোমরা বরং ড্রয়িং রুমে গিয়ে বসো। সে কোনো মতে তার বাবা মাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়ে দরজাটা বন্ধ করলো। তারপর সে মেহরিনের দিকে তাকালো। দুজনের চোকাচুকি হতে তার আর হাসি
চেপে রাখতে পারল না। এতক্ষণে সব রাগ, সব উত্তেজনা, সব বিব্রতকর পরিস্থিতি ছাপিয়ে তারা দুজনে একসাথে হো হো করে হেসে উঠল। তেজস্ক্রিয়, সিরিয়াসলি আয়ান, এর চেয়ে ভালো কোনো অজুহাত তুমি খুঁজে পেলে না? আরে যা মাথায় এসেছে তাই বলে দিয়েছি। তবে একটা কথা বলুন তো ম্যাডাম, আমাদের এই ভেজা শাড়ির রোম্যান্সটা কিন্তু একেবারে ফিল্মি ছিল, তাই না? শুধু একটা গানের অভাব ছিল। তোমার সাথে কথা বলাই বেকার। এ বলে সে আয়নের দিকে এক মুঠো পানি ছিটিয়ে দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। আয়নও হাসতে হাসতে তার পেছন পেছন ছুটল। রান্নাঘরে সেই যুদ্ধক্ষেত্রটা এখন তাদের মিষ্টি খুনসুটির সাক্ষী হয়ে রইল। রান্নাঘরে সেই বিস্ফোরণের পর আয়নের বাবা মায়ের বকা আর নিজেদের খুনসুটির মধ্য দিয়ে দিনটা কেটে গেল। রাতের খাবার শেষে মেহরিন যখন তার পড়ার ঘরে বই নিয়ে বসতে যাবে, ঠিক তখনই আয়ন এসে তার পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আজকের দিনের ক্লাসের তো এখনো অনেক বাকি। মানে এখন আবার কিসের ক্লাস? আমার এখন পড়তে বসতে হবে, সামনে আমার স্টুডেন্টদের পরীক্ষা। আরে আপনার স্টুডেন্টদের পরীক্ষা তো এখনো অনেক দেরি, কিন্তু আপনার জীবনের পরীক্ষা তো প্রতিদিন চলছে। আর আজকের বিষয় হলো অ্যাস্ট্রোনমি, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান। চলুন, আপনার ক্লাসটা আজ ছাদে হবে। ছাদে এত রাতে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার ঘুম পাচ্ছে। ঘুম তো রোজই পাই ম্যাডাম, কিন্তু আজকের মতো আকাশ রোজ পাওয়া যায় না। বাইরে তাকিয়ে দেখুন একবার, মেঘ কেটে গিয়ে আকাশটা কি পরিষ্কার হয়ে গেছে। বলেছিলাম না দুপুরে? এমন রাতে যারা বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকে তাদের মতো হতভাগা আর কেউ নেই। আমার এসব তারাটারা দেখতে ভালো লাগে না। আমার কাছে এগুলো শুধু গ্যাস আর ধুলোর পিণ্ড ছাড়া আর কিছুই না। বাহ, খুব তো সায়েন্স কপচান। চলুন তো, আজ আমি আপনার ওই সায়েন্সের ধারণাই বদলে দেব। সে প্রায় জোর করে মেহরিনের হাত ধরে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। আর হ্যাঁ, এটা কিন্তু আমার সেই রুল বুকের চ্যালেঞ্জেরই অংশ। আজ সকালে তো আপনি হেরেছেন, তাই আজকের দিনটা আমার কথা তো আপনাকে শুনতেই হবে। ছাদের পরিবেশটা ছিল অসাধারণ। ঠান্ডা বাতাস, ঝিঝি পোকার ডাক আর মাথার উপর লক্ষ কোটি তারার মেলা। অ্যান ছাদের এক কোণায় তার বিশাল দামি টেলিস্কোপটা সেট করতে শুরু করলো। এটা কি? তুমি তো দেখি আস্ত একটা অবজারভেটরি নিয়ে ঘোরো। এটা আমার সবচেয়ে প্রিয় বন্ধু ম্যাডাম। যখন পৃথিবীর মানুষদের ওপর খুব রাগ হয়, তখন আমি এর চোখে চোখ রেখে অন্য কোনো জগতের সাথে কথা বলি। ওরা খুব ভালো শ্রোতা, কোনো অভিযোগ করে না, কোনো নিয়ম চাপিয়ে দেয় না। তার এই কথাই মেহরিনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আসুন ম্যাডাম, আপনার জন্য স্পেশাল শো শুরু হতে চলেছে। সে মেহরিনের হাত ধরে তাকে টেলিস্কোপের আইপিসের সামনে এনে দাঁড় করলো। দেখুন তো, কিছু দেখতে পাচ্ছেন? ওয়াও, এটা এটা কি? এটা গ্রহ, আর তার চারপাশে গোল হয়ে। ওটা বৃহস্পতি গ্রহ, জুপিটার, আর ওগুলো হলো তার বিখ্যাত বলয়। আয়ন মেহরিনের ঠিক পেছনে দাঁড়িয়ে তার কাঁধের উপর দিয়ে ঝুঁকে খুব নরম গলায় ব্যাখ্যা করে বলতে লাগলো। জানেন, এই বলয়গুলো আসলে লক্ষ লক্ষ বরফ আর পাথরের টুকরো দিয়ে তৈরি। কি অদ্ভুত, তাই না? দূর থেকে দেখতে কতটা শান্ত, কতটা সুন্দর, অথচ কাছে গেলে হয়তো বুঝবেন সেখানে কত ভাঙাচোরা চলছে। আয়নের নিঃশ্বাসের উষ্ণ বাতাস মেহরিনের ঘাড়ে এসে লাগছিল। তার শরীরে হালকা স্পর্শে মেহরিনের মনোযোগ গ্রহের চেয়েও বেশি করে আয়নের দিকে চলে যাচ্ছিল। আয়ন এবার টেলিস্কোপটা ঘুরিয়ে চাঁদের দিকে ফোকাস করলো। এবার এদিকে দেখুন, দেখুন চাঁদের গায়ে ওই যে কালো কালো গর্তগুলো দেখছেন, ওগুলোকে বলে ক্রেটার বা আগ্নেয়গিরির মুখ। কোটি কোটি বছর আগে উল্কাপিণ্ডের আঘাতে এগুলো তৈরি হয়েছে। আমাদের জীবনেও তো এমন অনেক আঘাতের দাগ থেকে যায়, তাই না ম্যাডাম? কিন্তু দেখুন চারটা সেই দাগগুলো নিয়েই কতটা সুন্দর, কতটা উজ্জ্বল। আয়ন এবার টেলিস্কোপ থেকে সরে এসে আকাশের দিকে আঙ্গুল তুলে তারা চেনাতে শুরু করলো। ওই যে দেখুন, ওই যে 7টা তারা একসাথে, ওটাকে বলে সপ্তর্ষি মণ্ডল। আর তার ঠিক পাশে ওই যে সবচেয়ে উজ্জ্বল তারাটা, ওটা হলো ধ্রুব তারা। পুরোনো দিনের নাবিকরাই ধ্রুব তারা দেখেই রাতের বেলা পথ চিনত। আমার জীবনেও একজন ধ্রুব তারা ছিল। ছিল? কে এসে?
আমার ছোট বোন রিয়া, সে পাহাড় খুব ভালোবাসতো, তারা দেখতে খুব ভালোবাসতো। ও বলতো মরে গেলে ওর নাকি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটা হয়ে যাবে, যাতে আমি কোনোদিনও পথ না হারাই। তার কণ্ঠস্বরটা ভারী হয়ে এলো। মেহেরিন প্রথমবার আয়নের হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা গভীর কষ্টটাকে দেখতে পেল। ও এখন কোথায়? ওই তো আমার সাথেই আছে, ওই যে ওই তারাটা হয়ে। তাই তো আমি একা একা পথ চলতে ভয় পাই না ম্যাডাম, কারণ আমি জানি আমার বোনটা আকাশ থেকে আমাকে দেখছে। সাথে সেই নীরবতা, আয়নের এই আবেগঘন কথায় মেহরিনের চোখ দুটো ভিজে উঠল। সে আজ প্রথমবার বুঝতে পারল যে ছেলেটাকে সে শুধু একজন অগোছালো ছন্নছাড়া বাউন্ডুলে ভেবে এসেছে। তার এই বাউন্ডুলে জীবনে পেছনে এক গভীর দর্শন, এক অসাধারণ জ্ঞান আর না বলা কষ্ট লুকিয়ে আছে। আমি আমি দুঃখিত আয়ান, আমি জানতাম না। আরে সরি কেন বলছেন? এটা তো আমার জীবনেরই একটা অংশ। আর তাছাড়া আজ তো আমি অনেক খুশি, কারণ আজ প্রথমবার আমার এই তারার জগতের গল্প শোনার জন্য আমার পাশে কেউ একজন আছে। সে মেহরিনের চোখের দিকে তাকালো। আপনার ওই রুল বুকের জগৎটা হয়তো খুব গোছানো, খুব নিয়মতান্ত্রিক ম্যাডাম, কিন্তু আমার এই অগোছালো দুনিয়াটাও কিন্তু নেহায়েত মন্দ নয়, তাই না? এখানে হয়তো নিয়ম নেই, কিন্তু শান্তি আছে, মায়া আছে। মেহরিন কোনো উত্তর দিল না। সে শুধু আয়নের চোখের দিকে তাকিয়ে রইল। আজ প্রথমবার তার মনে হলো আয়ানের অগোছালো পৃথিবীটাও সত্যিই খুব সুন্দর। হয়তো তার নিজের গোছানো পৃথিবীর চেয়েও অনেক বেশি সুন্দর, অনেক বেশি জীবন্ত। আর সেই সুন্দর জগতের অংশ হতে আমার কেন জানি খুব ইচ্ছে করছে। চাঁদের সেই তারাভরা রাতের পর কেটে গেছে আরও প্রায় এক সপ্তাহ। আয়ন আর মেহরিনের সম্পর্কটা এখন এক অদ্ভুত মিষ্টি মন নিয়েছে। তাদের মধ্যে এখন আর রাগের মতো রুলবুক নিয়ে যুদ্ধ হয় না, বরং যুদ্ধ হয় কে কারাকে সকালে উঠে কফি বানাবে তা নিয়ে। মেহরিনের কঠিন ম্যাডাম সুলভ আচরণটা এখন অনেকটাই কমে এসেছে, বিশেষ করে যখন তারা বাড়িতে একা থাকে। কিন্তু আয়নের বাউন্ডুলের স্বভাবটা আছে ঠিক আগের মতোই। আয়ন একদিন রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলে, গুড মর্নিং ম্যাডাম। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠলো? আপনি আমার আগে উঠে পড়েছেন, আবার আমার জন্য কফিও বানাচ্ছেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার কি আবার জ্বর টর এলো নাকি? মেরিন তার দিকে না তাকিয়ে বলে, অতিরিক্ত কথা না বলে চুপচাপ টেবিলে গিয়ে বসো। আর হ্যাঁ, আজ আমার ফিরতে একটু দেরি হবে। কলেজে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল, অনেক কাজ আছে। ও তাই নাকি? তার মানে আজ আপনি আপনার স্টুডেন্টদের ওপর খুব হম্বিতম্বি করবেন, বেচারা ছেলে মেয়েগুলো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি কারোর উপর হম্বিতম্বি করি না, আমি শুধু ডিসিপ্লিন বজায় রাখি, যেটা তোমার জীবনে কোনোদিনই ছিল না। আমার জীবনে ডিসিপ্লিন নেই, কিন্তু অ্যাডভেঞ্চার তো আছে। আচ্ছা, আমিও কি আজ আপনার কলেজে আসতে পারি? খেলাধুলা দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। অসম্ভব। মেরিনের মুখটা মরতে কঠিন হয়ে গেল। তুমি ওখানে কি করবে? আর আমার স্টুডেন্টরা যদি তোমাকে দেখে ফেলে? না না, তুমি একদমই আসবে না, এটা আমার নিজের জায়গা। ঠিক আছে বাবা, যাব না। আপনি তো এমনভাবে রিয়্যাক্ট করলেন যেন আমি আপনার কলেজে গিয়ে বোমা ফাটানোর পরিকল্পনা করছি। যান, আপনি আপনার ডিসিপ্লিন নিয়েই থাকুন, আমি আমার অ্যাডভেঞ্চার নিয়েই থাকবো। বিকেল 4টা। মেরিনের কলেজ বিশাল মাঠ ছাত্রদের কোলাহলে মুখরিত। খেলাধুলা প্রায় শেষের দিকে। মেরিন অন্যান্য শিক্ষকদের সাথে পুরস্কার বিতরণের জন্য মঞ্চের পাশে দাঁড়িয়ে গেল। সে বেশ ব্যস্ত এবং কিছুটা ক্লান্ত। ঠিক তখনই কলেজের মেন গেট দিয়ে একটা রয়্যাল এনফিল্ড বাইক তীব্র শব্দ করে ভেতরে ঢুকলো। বাইকটা চালাচ্ছিল আয়ন। তার পরনে একটা
কালো লেদার জ্যাকেট, চোখে সানগ্লাস, চুলগুলো বাতাসে উঠছে। তাকে দেখতে ঠিক সিনেমার নায়কদের মতো লাগছিল। তার এই আশঙ্কিক এবং নাটকীয় আগমনে মাঠের সমস্ত ছাত্রছাত্রীদের মনোযোগ মুহূর্তের মধ্যেই সেদিকে ঘুরে গেল। এক ছাত্র বলে, ওই দেখ, কি হিরোর মতো এন্ট্রি নিল রে। আরে উনি তো মেহেরিন ম্যাডামের হাজব্যান্ড, তাই না? আমি ওনাদের বিয়ের ছবি ফেসবুকে দেখেছিলাম। এই কথা শোনার সাথে সাথে বিশেষ করে মেয়েরা প্রায় চিৎকার করে উঠল। মেরিন শব্দ শুনে পেছনে ফিরে আয়ানকে দেখতে পেল। তার মুখটা বিস্ময়, রাগে আর আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। এই ছেলেটা এখানে কি করছে? আমি না ওকে আসতে বারণ করেছিলাম? আয়ন বাইকটা একপাশে পার্ক করে হেলমেটটা খুলে একটা দুষ্টু হাসি দিয়ে মেহেরিনের দিকে হাত নাড়ালো। তারপর সে ভাব নিয়ে মাঠের মাঝখান দিয়ে হেঁটে মেহরিনের দিকে এগিয়ে আসতে লাগলো। কিন্তু সে বেশি দূর এগোতে পারল না। তার আগে মেহরিনের ডিপার্টমেন্টের একদল ছাত্রছাত্রী তাকে ঘিরে ধরল। দুলাভাই, আপনাকে তো ছবির চেয়েও বেশি হ্যান্ডসাম লাগছে। ম্যাডাম তো খুব লাকি। অ্যান্ড ছাত্রছাত্রীদের এই দুলাভাই সম্বোধনে বেশ মজা পেয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা ঠিকমতো করছো তো? তোমাদের ম্যাডাম কি খুব বেশি বকাঝকা করেন? আর বলবেন না দুলা ভাই, ম্যাডামের ভয়ে তো আমরা অতিষ্ঠ থাকি। আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি প্লিজ ম্যাডামকে একটু বলবেন আমাদের উপর একটু কম শাসন করতে। অবশ্যই বলবো। আজকেই বাড়ি গিয়ে তোমাদের ম্যাডামের ক্লাস নেব। আমি বলবো আমার ছোট ভাই বোনদের ওপর এত অত্যাচার করা চলবে না। তার এই মজাদার কথাই ছাত্রছাত্রীরা হাসিতে ফেটে পড়ল। তার আয়নের সাথে সেলফি তোলার জন্য প্রায় হুমড়ি খেয়ে পড়ল। দুলাভাই, একটা সেলফি প্লিজ। দুলা ভাই এদিকে তাকান। এই চিৎকারে পুরো মাঠ সরগরম। মঞ্চের পাশে দাঁড়িয়ে মেহরিন রাগে অপমানে লজ্জায় প্রায় মাটির সাথে মিশে যাচ্ছিল। তার সহকর্মীরা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তার কলেজের প্রিন্সিপাল পর্যন্ত ভুরুকুচকে এই দৃশ্য দেখছেন। তার এতদিনে বানানো কঠিন রাজবাড়ি শিক্ষিকার ইমেজটা যেন এক মুহূর্তে ধুলোয় মিশে যাচ্ছে। এই ছেলেটাকে আমি আজ ছাড়বো না। সে হনহন করে হেঁটে ভিড়ের দিকে এগিয়ে গেল। এখানে কি হচ্ছে? তোমাদের সবার কি আক্কেল জ্ঞান লোপ পেয়েছে? এটা কি কোনো সেলিব্রিটি শো চলছে? যাও, সবাই নিজের জায়গায় যাও এক্ষুনি। মেহরিনের এই অহংকারী ম্যাডাম রূপ দেখে ছাত্রছাত্রীরা মুহূর্তে চুপ হয়ে গেল এবং ভয়ে ভয়ে সেখান থেকে সরে গেল। ভিড়টা সরে যেতে সে আয়নের সামনে এসে দাঁড়ালো। তোমার সমস্যাটা কি আয়ান? আমি তোমাকে স্পষ্ট করে বারণ করেছিলাম না এখানে না আসতে? তাহলে কেন এসেছো? আমাকে সবার সামনে হাসির পাত্র বানানোর জন্য? হাসির পাত্র কেন? আমি তো ভেবেছিলাম আপনি সারপ্রাইজড হবেন, খুশি হবেন। আমি তো শুধু আপনার জন্য একটু ঠান্ডা কফি নিয়ে এসেছিলাম। সকাল থেকে এত পরিশ্রম করছেন তাই ভাবলাম। আমার জন্য তোমাকে এত ভাবতে হবে না। সে আয়নের হাত থেকে কফির বোতলটা প্রায় ছিনিয়ে নিল। এটা তোমার কাজের জায়গা নয়, এটা আমার কাজের জায়গা। আর এখানে আমার একটা সম্মান আছে, একটা পজিশন আছে। তোমার এই ধরনের ছেলে মানুষই আচরণ আমার সেই সম্মানটাকে নষ্ট করে দেয়। তুমি কি বোঝো না? ছেলে মানুষই? আমি কি এমন করলাম? আয়নের মুখের হাসিটা এবার মিলিয়ে গেল। তার আত্মসম্মানে আঘাত লেগেছে। আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এসেছিলাম মেহেরিন। তোমার ছাত্রছাত্রীরা আমাকে ভালোবেসে দুলাভাই বলেছে, আমার সাথে দুটো কথা বলেছে। এতে তোমার সম্মান নষ্ট হয়ে গেল। সম্মান কি এতই ঠুনকো জিনিস যে দুটো কথার বাতাসে নষ্ট হয়ে যায়? আর তাছাড়া আমি এখানকারই ছাত্র, আসতেই পারি। তুমি বুঝবে না আয়ান, তোমার তো কোনো নির্দিষ্ট কাজের জায়গা নেই, কোনো বসের অধীনে কাজ করতে হয় না, তাই তুমি প্রফেশনালিজম শব্দটার মানেও বোঝো না। ঠিক বলেছ, আমি হয়তো প্রফেশনালিজম বুঝি না, কিন্তু আমি ভালোবাসা শব্দটার মানে বুঝি। আর আমি এটাও বুঝি যে ভালোবাসার মানুষটাকে সবার সামনে অপমান করতে হয় না। এই বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে কোনো দিকে না তাকিয়ে চুপচাপ তার বাইকের দিকে হেঁটে গেল। তারপর বাইকে স্টার্ট দিয়ে যে পথে এসেছিল সেই পথেই তীব্র গতিতে বেরিয়ে গেল। মেহরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল সে রাগের মাথায় আইনকে খুব বড় একটা আঘাত দিয়ে ফেলেছে।
যে মানুষটা শুধু আমার জন্যই, আমাকে এক ঝলক দেখার জন্য এত দূর ছুটে এসেছিল, তাকে আমি সবার সামনে অপমান করলাম। ধ্যাৎ। তার ভেতরটা তীব্র অনুশোচনায় ছেয়ে গেল। কলেজের এই ঘটনার পর মেরিন যখন বাসে ফিরল তখন পুরো বাড়িটা অস্বাভাবিক রকমের চুপচাপ। আর তার আগেই ফিরে এসেছে, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। মেহরিন দ্বিধাগ্রস্ত পায় তাদের শোবার ঘরের দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে সে দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ। আয়ান, তুমি ভেতরে আছো? দরজাটা খোলো প্লিজ, আমার তোমার সাথে কথা বলা দরকার। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। সে শুধু শুনতে পেল ঘরের ভেতর থেকে কিছু একটা ঘষার মৃদু একটানা শব্দ আসছে। আয়ান প্লিজ এমন করো না, আমি জানি আমি খুব অন্যায় করে ফেলেছি, আমি তোমাকে সবার সামনে ওভাবে আমার বলা উচিত হয়নি, আমি দুঃখিত। তবুও কোনো সাড়া নেই। মেরিন হতাশ হয়ে দরজার সামনে বসে পড়ল। তার বুকের ভেতরটা তীব্র অপরাধবোধে ভারী হয়ে আছে। সে বুঝতে পারছিল তার আজকের আচরণ আয়নের আত্মসম্মানে কতটা আঘাত করেছে। যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকে, তাকে এতটা চুপ হয়ে যেতে সে কোনোদিন দেখেনি। সেই রাতে মেরিন ড্রয়িং রুমের সোফাতেই ঘুমিয়ে পড়ল, কিন্তু তার ঘুম বারবার ভেঙে যাচ্ছিল। সে কয়েকবার দরজার কাছে গিয়ে আবারও ফিরে এসেছে। সে আয়নকে তার মতো করে থাকতে দিতে চেয়েছিল। ভোরের আলো ফোটার ঠিক আগে শব্দটা হঠাৎ করে থেমে গেল। কিছুক্ষণ পর শোবার ঘরে দরজাটা খোলার শব্দ হলো। মেরিন চোখ খুলে দেখল আয়ন বেরিয়ে আসছে। তার সারা শরীরে, মুখে, চুলে নানা রঙের ছাপ। তার চোখ দুটো সারার জাগার কারণে টকটকে লাল, কিন্তু তার মুখে কোনো রাগ বা অভিমান নেই। আজ শুধু এক গভীর ক্লান্তি আর অন্যরকম এক প্রশান্তি। আয়ন মেহরিনকে সোফায় ঘুমিয়ে থাকতে দেখে বলে, তুমি এখানে ঘুমিয়েছিলে? তুমি তুমি সারা রাত ঘুমাওনি? ভেতরে কি করছিলে তুমি? কিছু না, সামান্য আঁকাআঁকি করছিলাম। এখন আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে সে আর দাঁড়ালো না। সে সোজা গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। মেহরিন হতভম্ব হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ সে দ্বিধাগ্রস্ত পায়ে তাদের শোবার ঘরের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে ঘরের দৃশ্যটা দেখে সে বাকরুদ্ধ হয়ে গেল। তার নিঃশ্বাস যেন কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তাদের শোবার ঘরে যে দেওয়ালটা এতদিন ধরে সাদা ফাঁকা ছিল, সেই পুরো দেওয়ালটা জুড়ে এখন এক অসাধারণ জীবন্ত মুরাল। দেওয়ালের বাঁ দিকে আঁকা মেহরিনের জগৎ, সারি সারি বইয়ের তাক, ঘড়ির কাঁটা, জ্যামিতিক নকশা আর ফর্মুলায় ভরা এক গোছানো নিয়মতান্ত্রিক পৃথিবী। আর দেওয়ালের ডান দিকে আঁকা আয়ানের জগৎ, উড়ালতো ঢেউয়ের সমুদ্র, মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, খোলা আকাশে উড়ন্ত পাখি, আর হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকা এক বোহেমিয়ান ভ্রমণকারী। দুটো জগৎ সম্পূর্ণ ভিন্ন, দুটো মিরর। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো দেওয়ালের ঠিক মাঝখানে এই দুটো ভিন্ন জগৎকে এক করে দিয়েছে অসম্ভব সুন্দর একটা পাথরের ব্রিজ। আর সেই ব্রিজের মাঝখানে হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে দুটো ছায়ামূর্তি, একটা ছেলে আর একটা মেয়ে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছে। পুরো মুরালটা এতটাই জীবন্ত, এতটাই আবেগঘন ছিল যে মেহরিনের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে বুঝতে পারল এটা শুধু একটা ছবি নয়, এটা ছিল আয়নের নীরব ক্ষমা চাওয়ার এক শৈল্পিক প্রচেষ্টা। সে কোনো ঝগড়া করেনি, কোনো অভিযোগ করেনি। সে তার সমস্ত কষ্ট, সমস্ত অভিমান আর তাদের দুজনের ভিন্ন জগৎকে এক করার আকুতিটা ঢেলে দিয়েছে এই রঙের ক্যানভাসে। মেহরিন দেওয়ালের ছবির উপর হাত বোলাতে বোলাতে ফিস ফিস করে বলে, আমি আমি তোমাকে একটুও বুঝতে পারিনি আয়ান, একটুও না। সেদিন বিকেলে আয়ন যখন ঘুম থেকে উঠল তখন সে দেখল মেহরিন তার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে। আপনি আমার জন্য কফি? তোমার দেওয়ালটা আমি দেখেছি আয়ান, ওটা ওটা অসাধারণ, আমার জীবনের দেখা শ্রেষ্ঠ শিল্পকর্ম। ধন্যবাদ। আমি আমি সত্যি খুব দুঃখিত আয়ান। আমি জানি না সেদিন কলেজে আমার কি হয়েছিল। আমি হয়তো তোমাকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ছাত্রছাত্রীরা যখন তোমাকে দুলাভাই বলে ঘিরে ধরেছিল তখন আমার খুব ভালো লেগেছিল, কিন্তু পরক্ষণেই আমার ভেতরটা কেমন যেন ঈর্ষায় জ্বলে উঠেছিল। আমার মনে হয়েছিল তুমি শুধু আমার, তোমার ওই হাসি মুখ, তোমার ওই মজার কথা, সব কিছু শোনার অধিকার শুধু আমার। আমি শুধু স্বার্থপরের মতো আচরণ করে ফেলেছিলাম। তাহলে
ম্যাডাম, আপনি অবশেষে স্বীকার করছেন যে আপনি আপনার এই অপদার্থ জুনিয়র বরের প্রেমে পড়ে গেছেন। আমি খুব স্বার্থপরের মতো আচরণ করে ফেলেছিলাম। আমি ওভাবে বলিনি। কিন্তু আপনার চোখ তো সে কথাই বলছে। তবে আপনার ওই রাগী রূপটাও কিন্তু আমার নেহায়েত মন্দ লাগে না। মাঝে মাঝে একটু ঝগড়া না হলে তো ভালোবাসাটা ঠিক জমে না, তাই না? পাগল একটা। সে মেহরিনের হাতটা তার হাতের মধ্যে তুলে নিল। সে আয়নের কাঁধে মাথা রাখল। আয়নও তাকে আলতো করে জড়িয়ে ধরল। দেওয়ালে সেই বীজটা যেন তখন তাদের দুজনের বাস্তব জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল, যা দুটো ভিন্ন জগৎকে এক করে ভালোবাসার এক নতুন গল্প লিখছিল। সেই দেওয়াল আঁকার ঘটনার পর কেটে গেছে আরও প্রায় 2 মাস। আয়ন আর মেহরিনের সংসারটা এখন আর যুদ্ধক্ষেত্র নয়, বরং খুনসুটি আর ভালোবাসার এক মিষ্টি পাঠশালা। আয়নের বাবা মাও তাদের এই পরিবর্তন দেখে খুব খুশি। আয়ন এখন আর সোফায় ঘুমায় না। তবে মেহরিনের কঠিন রুলবুক থেকে সে এখন পুরোপুরি মুক্তি পায়নি। ম্যাডাম, ও ম্যাডাম, আমার মোজা খুঁজে পাচ্ছি না। আপনি কি দেখেছেন আমার নীল রঙের মোজাটা? তোমার মোজা আমি কি করে জানবো? তোমার জিনিসপত্র তো তুমিই গোছাতে পারো না। দেখো, হয়তো তোমার ক্যামেরার ব্যাগের ভেতরে রেখেছো। পেয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি তো আমার চেয়েও ভালো করে জানেন আমার কোন জিনিসটা কোথায় থাকে। আপনি তো আমার হিউম্যান ট্র্যাকার। তাদের দিনগুলো এখন এমনই ছোট ছোট খুনসুটির মধ্য দিয়ে কাটে। কিন্তু একদিন এই সুখী সংসারে এক নতুন নাটকের আবির্ভাব হলো। সেদিন সকাল থেকে মেহরিনের শরীরটা ভালো লাগছিল না। হালকা মাথা ব্যথা আর গা ম্যাচম্যাচ করছিল। সে ভেবেছিল হয়তো কাজের চাপে এমন হচ্ছে, কিন্তু দুপুরের পর থেকে তার হালকা জ্বর এলো, সাথে হাসি কাশি। মেহরিন ফোনে কলেজের প্রিন্সিপালকে বলে, সরি স্যার, আমি হয়তো কাল কলেজে আসতে পারবো না। আমার শরীরটা খুব খারাপ লাগছে। সে ফোনটা রেখে সোফায় শুয়ে পড়ল। ঠিক তখনই আয়ন বাইরে থেকে বাসায় ঢুকলো। তার হাতে বাজারে ব্যাগ, মুখে চওড়া হাসি। সে এখন বাজার করতে শিখে গেছে। ম্যাডাম, আপনার জন্য আজ এমন জিনিস এনেছি যা দেখলে আপনি। তার কথা শেষ হওয়ার আগেই সে দেখল মেহরিন সোফায় কম্বল জড়িয়ে শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো লাল। দৌড়ে তার কাছে এসে বলে, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? শরীর খারাপ? তেমন কিছু না, সামান্য সর্দি কাশি, ঠিক হয়ে যাবে। দেখি তো কপালে হাত দিয়ে। ও মাই গড, সামান্য? তোমার গা তো পুড়ে যাচ্ছে। দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। আরে না না, সামান্য জ্বরের জন্য ডাক্তার ভালো লাগে না। একটা প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যাবে। চুপ, একদম চুপ। তুমি যখন অসুস্থ তখন তোমার কোনো মতামত গ্রাহ্য হবে না। এখন থেকে আগামী 24 ঘন্টা তুমি আমার কড়া নজরদারিতে থাকবে। তোমার খাওয়া দাওয়া, ওষুধ সবকিছু দায়িত্ব আমার। এরপর শুরু হলো আয়নের অপারেশন মেহরিন। সে এমনভাবে মেহরিনের সেবা করতে শুরু করলো যেন তার কোনো সাধন জ্বরসর্দি নয়, বরং কোনো মরণ ব্যাধি হয়েছে। আয়ন হাতে একটা বাটি নিয়ে বলে, নিন ম্যাডাম, এটা খেয়ে নিন। আপনার জন্য স্পেশাল হার্বাল স্যুপ বানিয়েছি। ইয়াক, এটা কি এত বাজে গন্ধ কেন? আরে, এটা তো মহৌষধ। এর মধ্যে আদা, রসুন, লবঙ্গ, গোলমরিচ, তুলসী পাতা, নিম পাতা সব কিছু দেওয়া আছে। এটা খেলে আপনার জ্বর সর্দি রকেটের গতিতে পালাবে। আমি এটা খাবো না। এটা তো তেতো বিষের মতো। খেতে তো হবেই। আপনি যদি ভালোই না খান তাহলে কিন্তু আমি আপনার নাকে চিমটি দিয়ে। সে জোর করে চামচটা মেহরিনের মুখের কাছে নিয়ে গেল। অনেক যুদ্ধ করে আধা বাটি স্যুপ গেলানোর পর সে এবার মেহরিনের কলেজের বইপত্র নিয়ে বসল। আপনার তো সামনে ক্লাস টেস্টের খাতা দেখতে হবে, তাই না? দিন, আমি আপনার কাজটা এগিয়ে দিচ্ছি। আপনার লেকচারের নোটগুলোও আমি বানিয়ে দিচ্ছি। না না, তোমায় কিছু করতে হবে না। তুমি তোমার সব স্টুডেন্টকে ফেল করিয়ে দেবে। আরে, আমাকে এতটাও গাধা ভাববেন না ম্যাডাম। আমিও তো পড়াশোনা করেছি নাকি। কিন্তু 1 ঘন্টা পর মেহরিন যখন দেখল আয়ন তার লেকচার নোটে ফিজিক্সের সূত্রের সাথে ফিলোসফি মিশিয়ে একাকার করে ফেলেছে, তখন সে আর তাকে তার বইপত্র ধরতে দিল না।
বিকেলবেলা মেহরিন যখন জোরের ঘরে আদৌ ঘুমন্ত অবস্থায় ছিল তখন সে শুনল ঘরের ভেতর থেকে খসখস শব্দ আসছে। সে চোখ খুলে অবাক হয়ে গেল। আয়ন তাদের ড্রয়িং রুমের মাঝখানে একটা ছোট্ট টেন্ট কাটিয়েছে। ভিতরে দুটো স্লিপিং ব্যাগ, একটা হারিকেন লণ্ঠন আর তার গিটারটা রাখা। সে টেন্টের ভিতর থেকে উকি দিয়ে বলল, সারপ্রাইজ ম্যাডাম, কেমন লাগছে আমাদের ইনডোর ক্যাম্পিং সাইট? এসব কি আয়ান? ঘরের ভেতরে টেন্ট কেন? কারণ আপনার মনটা খুব খারাপ, তাই না? অসুস্থ হলে শরীর তো খারাপ থাকেই, সাথে মনটাও খারাপ হয়ে যায়। তাই ভাবলাম আপনার মনটা একটু ভালো করে দেই। আপনি তো আর আমার সাথে পাহাড়ে ক্যাম্পিং করতে যাবেন না, তাই আমি পাহাড়টাকে আপনার জন্য এখানে নিয়ে এলাম। মেহরিন তার এই ছেলে মানুষই কিন্তু আন্তরিক কাণ্ডে না হেসে পারল না। চলুন ম্যাডাম, আজ রাতটা আমরা এই টেন্টের ভেতরেই থাকবো। আমি আপনাকে তারা চেনার গল্প শোনাবো, গান শোনাবো। আমার অসুস্থ শরীর নিয়ে টেন্টে ঘুমাতে হবে? আরে অসুস্থ রোগীর জন্যই তো পরিবেশ বদলানো দরকার। চলুন তো। সে প্রায় জোর করে মেহরিনকে টেন্টের ভিতরে নিয়ে গেল। ভেতরে নরম কম্বল আর বালিশ দিয়ে খুব সুন্দর করে বিছানা করা। হারিকেনের নরম আলোয় পরিবেশটা যেন রোমান্টিক লাগছে। ঠিক তখনই আইন টেন্টের বাইরে থেকে কোথা থেকে যেন দুটো ধোয়া ওঠা মাটির ভার নিয়ে এলো। এই নিন আপনার জন্য স্পেশাল মাটির ভাঁড়ের চা। অসুস্থ শরীরে এটার কোনো তুলনাই হয় না। এটা তুমি কোথায় পেলে? আরে আমাদের বাসার কাছে একটা টং দোকান আছে, ওখানকার মামার হাতের চা অমৃত। আমি তো প্রতিদিন বিকেলবেলা ওখানেই আড্ডা দেই। তারা দুজন টেন্টের ভিতর বসে মাটির ভারে করে চা খেতে লাগলো। চায়ের মাটির সোদা গন্ধ আর হেরিকেনের আলো সব কিছু মিলে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি হচ্ছিল মেহরিনের। আইন হঠাৎ করেই বলল, জানেন ম্যাডাম, এই মাটির ভাঁড়ের চা দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা তখন গ্রামে থাকতাম। শীতের সকালে বাবা আমাকে নিয়ে মেলায় যেতেন, আর সেখানে গিয়ে আমি বায়না ধরতাম মাটির ভাঁড়ে করে চা খাবো। তাই তোমার ছোটবেলা তো তাহলে খুব মজার ছিল। ছিল তো বটেই। আপনার ছোটবেলা কেমন ছিল ম্যাডাম? আপনিও কি আমার মতোই দুষ্ট ছিলেন, নাকি একেবারে প্রথম থেকেই হেড মিস্ট্রেস? আমি কোনোদিনই তোমার মতো দুষ্ট ছিলাম না আয়ান। আমি ছিলাম খুব শান্ত, খুব একা। বাবা মায়ের একমাত্র মেয়ে। তাদের সব প্রত্যাশা ছিল শুধু আমাকে ঘিরেই। আমাকে সব সময় ক্লাসে ফার্স্ট হতে হবে, সেরা স্কুলে পড়তে হবে, সেরা রেজাল্ট করতে হবে। এই ছিল আমার জীবন। আমার কোনো বন্ধু ছিল না। আমার খেলার সাথী ছিল শুধু আমার বইগুলো। এই প্রথমবার মেহরিন আয়নের সামনে তার কঠিন ম্যাডাম সত্তা ছেড়ে তার ভেতরের একাকী সাধারণ মেয়েটার মতো করে কথা বলল। আয়নও খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। তাহলে তো আপনার ছোটবেলাটা খুব বোরিং ছিল ম্যাডাম। ছিল হয়তো, কিন্তু এখন আর নেই। কেন? কারণ এখন আমার জীবনে তোমার মতো একটা দুষ্টু বন্ধু এসেছে, যে আমার বোরিং জীবনটাকে রঙিন করে তুলেছে। এই সহজ আন্তরিক স্বীকারোক্তিতে আয়নের ভেতরটা আনন্দে ভরে গেল। সে কিছু না বলে তার গিটারটা হাতে তুলে নিল এবং একটা নরম মিষ্টি সুর বাজাতে শুরু করলো। সেই সুরের সাথে সেই মাটির ভারের চায়ের গন্ধ মিলেমিশে তাদের সেই ছোট্ট টেন্টের ভেতরটা যেন পৃথিবীর সবচেয়ে সুখী জায়গায় পরিণত হলো। মেহরিনের অসুস্থতা এখন অনেকটাই সেরে গেছে। আয়নের ক্যাম্পিং থেরাপি আর যত্ন তার শরীরের চেয়েও বেশি কাজ করেছে মনের উপর। তাদের সম্পর্কটা এখন আর শুধু স্বামী স্ত্রীর খুনসুটিতে সীমাবদ্ধ নেই, বরং পরিণত হয়েছে এক গভীর বন্ধুত্বে। তারা এখন একে অপরের সাথে তাদের ছোট ছোট আনন্দ কষ্ট সবই ভাগ করে নিতে শুরু করেছে। ম্যাডাম, এই ম্যাডাম, আমার ওয়ালেটটা দেখেছেন? কোথাও খুঁজে পাচ্ছি না। আজ মাসের প্রথম দিন। আপনাকে তো আপনার মাসুহারাটা দিতে হবে, তাই না? তোমার ওয়ালেট তো তোমার প্যান্টের পকেটেই থাকে। দেখো, গতকাল যে জিন্সটা পরেছিলে ওটার ভেতরেই হয়তো আছে। ও হ্যাঁ, পেয়েছি। অ্যান্ড তার ময়লা কাপড়ে স্তূপ থেকে জিন্সটা বের করে পকেট থেকে ওয়ালেটটা বের করতে গেল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ওয়ালেটটা তার হাত ফসকে নিচে পড়ে গেল। আর ঠিক তখনই ওয়ালেটের ভেতর থেকে ভাঁজ করে রাখা একটা পূর্ণ
কিছুটা বিমর্ণ হয়ে যাও ছবি ছিটকে বেরিয়ে এলো। মেহরিন তখন ঘর গোছাচ্ছিল। সে ঝুঁকে পড়ে ছবিটা হাতে তুলে নিল। ছবিটা একটা পাহাড়ের চূড়ায় তোলা। সেখানে আয়ন দাঁড়িয়ে আছে। তার মুখে কৈশোরের চাপল্য আর বিশ্বজয়ের হাসি। আর তার পাশে তাকে জড়িয়ে ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে অসম্ভব মিষ্টি দেখতে একটি মেয়ে। ছবিটা দেখার সাথে সাথেই কোনো এক অজানা কারণে মেহেরিনের বুকের ভেতরটা ধক করে উঠল। তার মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। আরে আরে, এটা কোথায় পেলে? দাও, আমাকে দাও। সে মেহেরিনের হাত থেকে ছবিটা প্রায় কেড়ে নিতে গেল, কিন্তু মেহেরিন ছবিটা ছাড়ল না। কে এই মেয়েটা? মানে কি বলছো? আমি জিজ্ঞেস করছি এই মেয়েটা কে? দেখতে তো বেশ খুব হাসি খুশি মনে হচ্ছে। তোমার গার্লফ্রেন্ড ছিল নাকি নাকি এখনো আছে? তুমি তুমি কি জেলাস ফিল করছো ম্যাডাম? আয়ন তার ঈর্ষাটা বুঝতে পেরে মজা করার লোভটা সামলাতে পারল না। বাহ, আমার অহংকারী ম্যাডাম এখন জেলাসিও ফিল করতে শিখে গেছেন। উন্নতি তো হচ্ছে। হ্যাঁ, ও আমার খুবই কাছের একজন ছিল, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। ছিল? তার মানে এখন আর নেই? ব্রেকআপ হয়ে গেছে বুঝি? নাকি তুমি ওকে ধোকা দিয়েছো? তোমার মতো বাউন্ডুলে ছন্ন ছাড়া ছেলের উপর তো আর ভরসা করা যায় না। মেহরিন, সত্যি কথাটা শুনতে গায়ে লাগছে তাই না? মেয়েটার জন্য আমার মায়াই হচ্ছে। বেচারি হয়তো তোমার পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করে ফেলেছিল। চুপ করো মেহরিন, প্লিজ চুপ করো। আয়নের কণ্ঠস্বর কান্নাই ধরে এলো। তার হাসি খুশি মুখটা মুহূর্তেই ফ্যাকাশে যন্ত্রণা কাতর হয়ে গেল। তার এই অবস্থা দেখে মেহরিন ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল সে হয়তো এমন কিছু বলে ফেলেছে যা তার বলা উচিত হয়নি। আয়ান, আমি সরি। আমি ওভাবে বলতে চাইনি। আমি শুধু... না, দোষটা তোমার নয়, দোষটা আমারই উচিত ছিল তোমাকে সবকিছু আগে বলার। সে মেহরিনের হাত থেকে ছবিটা নিল। তারপর পরম মমতায় ছবিটার উপর হাত বোলাতে বোলাতে বলল, ওর নাম রিয়া। ওই যে তোমাকে তারা দেখিয়ে বলেছিল, মনে আছে? আমার ছোট বোন, আমার একমাত্র বোন, আমার জীবনের ধ্রুবতারা। সেদিন ধ্রুবতারার কথাও বলেছিলাম, মনে আছে তোমার? তার মানে এই মেয়েটা আয়ানের বোন আর আমি তাকে নিয়েছি? ও তোমার চেয়েও বেশি পাগল ছিল জানো। পাহাড় ছিল ওর প্রথম প্রেম। সুযোগ পেলেই আমার সাথে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়তো। বলতো, ভাইয়া আমি একদিন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উঠব, আর সেখান থেকে চিৎকার করে বলবো আমি পৃথিবীকে ভালোবাসি। এই ছবিটা বান্দরবানের কেউ ক্রাডংয়ের চূড়ায় তোলা। ও সেদিন কি খুশি হয়েছিল, আমাকে জড়িয়ে ধরে বলেছিল, ভাইয়া আমি একদিন এভারেস্টও জয় করব। দেখো, আমি ওকে কথা দিয়েছিলাম পরের বার ওকে নিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে যাব। কিন্তু সেই পরের বারটা আর আসেনি মেহরিন। এর ঠিক 6 মাস পর একটা রোড অ্যাক্সিডেন্টে ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেল একেবারে। সে কিছুক্ষণ চুপ করে রইল। সে আর কথা বলতে পারল না। তার গলা পুজে এলো। মেহরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার নিজের চোখ দিয়েও অঝরে জল পড়ছে। তার ভেতরটা তীব্র অনুশোচনা, তীব্র কষ্টে পড়ে যাচ্ছিল। ও চলে যাওয়ার পর আমার পৃথিবীটা যেন শেষ হয়ে গিয়েছিল। আমি খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছু ছেড়ে দিয়েছিলাম। প্রায় 1 বছর আমি ঘর থেকে বের হইনি। তারপর একদিন ওর পুরনো ডায়েরিটা খুঁজে পাই। সেখানে ও লিখেছিল ওর স্বপ্ন নাকি শুধু পাহাড় জয় করা নয়, ওর স্বপ্ন হলো ওর ভাইয়া একদিন পৃথিবীর সেরা ট্রাভেল ফটোগ্রাফার হবে। ওর তোলা ছবি দেখে যেন পুরো পৃথিবীর মানুষ মুগ্ধ হয়ে যায়। সেদিন আমি আবার নতুন করে বাঁচার কারণ খুঁজে পেয়েছিলাম মেহরিন। আমি ওর স্বপ্নটাকে নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছিলাম। আমি ক্যামেরা হাতে তুলে নিয়েছিলাম শুধু ওর জন্য। আমি আজ দেশ বিদেশ ঘুরে বেড়াই, পাহাড় সমুদ্রে ছুটে যাই শুধু ওর ওই শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য। আমি জানি ও আকাশ থেকে আমাকে দেখছে। ও ঠিকই দেখছে। ওর ভাইয়া ওর স্বপ্নটা পূরণ করার জন্য কতটা চেষ্টা করছে। আয়ান, আমি জানি না আমি তোমাকে কি বলে ক্ষমা চাইবো। আমি খুব খুব অন্যায় করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে পাগলি,
তুমি তো কিছুই জানতে না। ওদিন একটু বলেছিলাম, কিন্তু পুরো বিষয়টা তো তুমি জানতে না। এতে তোমার কোনো দোষ নেই, বরং ভালোই হয়েছে। অনেকদিন পর আজ আমি রিয়ার কথাগুলো কাউকে মন খুলে বলতে পারলাম। আমার জীবনে হয়তো এখন আর কোনো ধ্রুবতারা নেই মেহেরিন, কিন্তু কিন্তু আমার আকাশে এখন একটা নতুন চাঁদ উঠেছে, যে চাঁদের আলোয় আমি আমার বাকি পথটা চলতে চাই। মেহরিন তার বুকে মুখ লুকিয়ে আরো জোরে কাঁদতে লাগলো। সে কোনো কথা বলল না, কিন্তু তার কান্নাতেই মিশেছিল সব অনুশোচনা, তার সব কৃতজ্ঞতা আর তার না বলা ভালোবাসা। সে বুঝতে পারছিল সে শুধু আয়নের অতীতকেই জানল না, সে আজ আয়নের আত্মার সাথে পরিচিত হলো। ছবির এই ঘটনার পর থেকে আয়ন আর মেহরিনের সম্পর্কটা যেন এক নতুন সমীকরণে বাধা পড়েছে। মেহরিনের মন থেকে আয়নের পেশার আলগোছে জীবনযাত্রা নিয়ে সব দ্বিধা কেটে গেছে। সে এখন আয়নের ছনছাড়া জীবনের পেছনে গভীরতাকে সম্মান করতে শিখেছে। আর আয়ন ও মেহরিনের কঠিন ম্যাডাম সত্তার আড়ালে লুকিয়ে থাকা নরম যত্নশীল মনটার প্রেমে নতুন করে পড়েছে একদিন। আয়ান শোনো, আজ কলেজে আমাদের অ্যানুয়াল ফাংশন, ফিরতে অনেক রাত হবে। তুমি কি ডিনারটা বাইরে থেকে করে নিতে পারবে? শুধু ডিনার কেন ম্যাডাম? বললে তো আমি আজ বাড়ি ফিরবো না। ফাজলামো করো না, আর হ্যাঁ, সাবধানে থেকো। আপনার অনুপস্থিতিতে এই ফাঁকা বাড়িতে একা একা থাকাটা তো আর সহজ নয়। আমার তো ভূতের ভয়ও করে। আপনিও সাবধানে থাকবেন ম্যাডাম, আর বেশি শাসন করবেন না আপনার স্টুডেন্টদের। ওরা তো বাচ্চা ছেলে মেয়ে। আচ্ছা বাবা, আর লেকচার দিতে হবে না, আমি যাচ্ছি। কলেজের বিশাল অডিটোরিয়ামে ছাত্রছাত্রী, শিক্ষক আর অভিভাবকদের উপস্থিতিতে কানে কানে পূর্ণ। মেহরিন অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে আছে। সবকিছু খুব সুন্দরভাবেই চলছিল, কিন্তু অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রধান অতিথি বক্তব্যের ঠিক আগে একটা বড় সমস্যা দেখা দিল। প্রিন্সিপাল চিন্তিত মুখে মেহরিনকে বলেন, মেহেরিন, সর্বনাশ হয়ে গেছে। চিফ গেস্ট ডক্টর ইমতিয়াজ আহমেদ হঠাৎ করে রাস্তায় অসুস্থ হয়ে পড়েছেন। উনি হাসপাতালে আছেন, কোনোভাবেই আসতে পারবেন না। হোয়াট বলেন কি স্যার? এখন কি হবে? আর মাত্র 10 মিনিট পরেই তো ওনার সল্ট। আমি তো কিছুই বুঝতে পারছি না। এত অল্প সময়ে আমরা নতুন গেস্টই বা কোথায় পাবো? পুরো অনুষ্ঠানটাই তো ভেস্তে যাবে, কলেজের সম্মান। মেহরিনও প্রচণ্ড টেনশনে পড়ে গেল। সে যখন দিশাহারা হয়ে ভাবছিল কি করা যায়, ঠিক তখনই কোনো এক অদ্ভুত কারণে তার মাথায় আয়নের মুখটা ভেসে উঠল। সে জানে আয়ন হয়তো কোনো বিখ্যাত ব্যক্তি নয়, কিন্তু তার কথা বলার ভঙ্গি, তার জ্ঞান, তার পৃথিবীকে দেখার দর্শন সবই অসাধারণ। ওনার স্টল। স্যার, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো, যে কোনো আইডিয়া। আমার হাজবেন্ড আয়ান, ও একজন ট্রাভেল ফটোগ্রাফার। ও খুব ভালো কথা বলে, আর সবচেয়ে বড় কথা, ও তো আমাদের এই কলেজেরই প্রাক্তন ছাত্র। হয়তো ওকে দিয়ে আজকের পরিস্থিতিটা সামাল দেওয়া যেতে পারে। তোমার হাজবেন্ড আয়ান, সে কি পারবে এত বড় একটা অডিয়েন্সের সামনে কথা বলতে? 10 মিনিট পর আয়ন তার বাসার সাধারণ টি শার্ট আর জিন্স পরেই কলেজ গেটে এসে নামল। মেহরিন আশঙ্কিক ফোন পেয়ে সে প্রায় দৌড়ে উড়ে এসেছে। কি হয়েছে মেহেরিন? সব ঠিক আছে তো? তুমি এমনভাবে ফোন করলে, আমি তো ভাবলাম কলেজে বুঝি জঙ্গিরা হামলা করেছে। পারবে স্যার, আমার বিশ্বাসও পারবে। জঙ্গিদের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি আয়ান। তোমাকে আজ আমাদের কলেজের সম্মান বাঁচাতে হবে। তোমাকে আজ প্রধান অতিথির দায়িত্বটা পালন করতে হবে। হোয়াট? আমি চিফ গেস্ট? তুমি কি আমার সাথে মজা করছো? আমি তো জীবনে কোনোদিনও স্টেজে উঠিনি। প্লিজ আয়ান, আজকের জন্য, শুধু আমার জন্য। আমি জানি তুমি পারবে। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে আমার বন্ধুকেও স্টেজে নিয়ে যেতে হবে। বন্ধুকে? আমার ক্যামেরা। ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা তাই করো। কিছুক্ষণ পর মেহরিন যখন স্টেজে উঠে প্রধান অতিথির আশঙ্কিক অসুস্থতার কথা জানি নতুন অতিথি হিসাবে তার স্বামীর নাম ঘোষণা করল, তখন পুরো অডিটোরিয়ামে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। ছাত্রছাত্রীরা দুলাভাইয়ের আগমনে খুশি হয়ে চিৎকার করে উঠল। শিক্ষক এবং অভিভাবকরা কিছুটা অবাক এবং সন্ধিয়ান হলেন। আর তার ক্যামেরাটা গলায় ঝুলিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে স্টেজে উঠল। তার চেহারায় কোনো জড়তা নেই, কোনো ভয় নেই। আইন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একগাল হেসে বলে, শুভ বিকেল সবাইকে।
আমি জানি আপনারা সবাই হয়তো ডক্টর ইমতিয়াজ আহমেদের মতো একজন জ্ঞানী মানুষের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে তারই কলেজের এক প্রাক্তন ব্যাকবেঞ্চার ছাত্র আয়ান রহমান। আমি কোনো জ্ঞানী মানুষ নই, আমার কাছে কোনো ডিগ্রি বা বড় কোনো পদ নেই। আমার কাছে যা আছে তাহলে ছোট্ট একটা ক্যামেরা আর এই ক্যামেরার চোখে দেখা কিছু গল্প। আজ আমি আপনাদের কোনো লেকচার দিতে আসিনি, আমি এসেছি আমার সেই গল্পগুলো শোনাতে। এই ছবিটা আমি তুলেছিলাম নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে। আপনারা হয়তো ভাবছেন এটা শুধু একটা পাহাড়ের ছবি, কিন্তু আমার কাছে এটা হলো মানুষের ইচ্ছা শক্তির ছবি, যে ইচ্ছা শক্তি -20 ডিগ্রি তাপমাত্রাকেও হার মানাতে পারে। সাহারা মরুভূমির সূর্যাস্তের ছবি, আমাজন জঙ্গলের গভীরের ছবি, বেনারসের গঙ্গার ঘাটে প্রার্থনারত এক বৃদ্ধার ছবি, আবার কখনো ঢাকার রাস্তায় বৃষ্টিতে ভিজতে থাকা এক পথশিশুর হাসি মুখের ছবি। আর আয়ান তার জাদুকরী কথা দিয়ে সেই ছবিগুলোর পেছনে গল্প বলে যেতে লাগলো। সে কোনো শুকনো বর্ণনা দিচ্ছিল না, সে যেন তার ছবির মাধ্যমে পুরো পৃথিবীকে তার সব রং, সব রূপ, কষ্ট আর আনন্দ নিয়ে সেই অডিটোরিয়ামের মধ্যে জীবন্ত করে তুলেছিল। অ্যান্ড শেষ ছবিটা দেখিয়ে, যেটা ছিল তার বোন রিয়ান, বলো, আর এই ছবিটা আমার জীবনের সবচেয়ে প্রিয় ছবি। এই মেয়েটা আমাকে শিখিয়েছে স্বপ্ন দেখতে কোনো বাধা লাগে না। সে আমাকে শিখিয়েছে জীবনটা শুধু বইয়ের পাতাই নয়, জীবনটা আছে ওই নীল আকাশ, ওই বিশাল সমুদ্র আর ওই উঁচু পাহাড়ের ভাঁজে ভাঁজে। আমি জানি না সফলতা মানে কি, কিন্তু আমার কাছে সফলতা মানে হলো নিজের ভালোবাসার কাজটা করে যাওয়া, আর সেই কাজের মাধ্যমে অন্তত একজন মানুষের মুখেও হাসি ফোটানো। ধন্যবাদ। আয়নের বক্তব্য শেষ হতেই পুরো অডিটোরিয়াম কয়েক মুহূর্তের জন্য পিনপতন নীরব হয়ে গেল। তারপরই শুরু হলো তুমুল করতালি। শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে। মেহরিন স্টেজের এক কোণে দাঁড়িয়েছিল, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তবে এ জল কষ্টের নয়, এ জল ছিল গর্বের, আনন্দ আর ভালোবাসার। অনুষ্ঠান শেষে প্রিন্সিপাল আর তার সহকর্মীরা মেহরিনকে ঘিরে ধরলেন। সবার এই প্রশংসার বনে মেহরিনের বুকটা গর্বে ভরে উঠেছিল। সে ভিড়ের মধ্যে আয়নকে খুঁজছিল। সে দেখল আয়ন ছাত্রছাত্রীদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাসি মুখে তাদের সাথে কথা বলছে, অটোগ্রাফ দিচ্ছে। সেই মুহূর্তে মেহরিনের মনে হলো সে পৃথিবীর সবচেয়ে সুখী নারী। যে মানুষটাকে সে একদিন ছন্নছাড়া দায়িত্বহীন ভেবেছিল, আজ সেই মানুষটাই তার সম্মান, তার গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে বুঝতে পারছিল তার অহংকারের শেষ দেওয়ালটাও আজ ভেঙে পড়েছে, আর সেখানে তৈরি হয়েছে ভালোবাসার এক বিশাল সুন্দর পৃথিবী। কলেজের অনুষ্ঠানের পর কেটে গেছে আরও প্রায় 2টি মাস। আয়ন আর মেহরিনের জীবনটা এখন এক নতুন খাতে পৌঁছছে। কলেজে সেই ঘটনার পর থেকে আয়ন এখন শুধু মেহরিনের স্বামী নয়, সে যেন পুরো কলেজের হিরো হয়ে গেছে। আর মেহরিনের মধ্যেও এসেছে এক আকাশ পাতাল পরিবর্তন। তার কঠিন রাশভারী ম্যাডাম সত্তাটা এখন অনেকটাই নরম হয়ে এসেছে। সে এখন হাসতে শিখেছে, ভালোবাসতে শিখেছে, আর সবচেয়ে বড় কথা, সে তার স্বামীর অগোছালো জগৎটাকে মন থেকে সম্মান করতে শিখেছে। ম্যাডাম, ও ম্যাডাম, আমার ক্যামেরার লেন্সটা দেখেছেন? আমি তো টেবিলের উপরে রেখেছিলাম। তোমার টেবিল তো এখন আর টেবিল নেই আয়ান, ওটা তো একটা জাদুঘর হয়ে গেছে। কোনটা যে কি তা খুঁজে বের করা আমার কর্ম নয়। দেখো, হয়তো তোমার বইয়ের তাকের ভেতরে রেখেছো। পেয়েছি, থ্যাংক ইউ। আমার হারানো জিনিসের পার্সোনাল ডিটেকটিভ। তুমি না থাকলে তো আমি কবেই হারিয়ে যেতাম। এখনো তো খুব বেশি দেরি হয়ে যায়নি। মেহরিন রান্নাঘর থেকে বলে, তাদের দিনগুলো এখন এমনই ছোট ছোট মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে কাটে, কিন্তু তাদের সম্পর্কটা বন্ধুত্ব এবং খুনসুটির বাইরে। ভালোবাসার সেই গভীর স্তরটাকে এখনও স্পর্শ করতে পারেনি। তারা এখনও এক ছাদের নিচে থেকেও দুটো ভিন্ন বিছানায় ঘুমায়। তাদের মধ্যে সব কিছু আছে, শুধু স্বামী স্ত্রীর সেই পবিত্র অধিকারটা ছাড়া। সেদিন সন্ধেবেলা আয়ান যখন বাসায় ফিরল, তখন তার হাতে একটা বড় খাম, তার মুখে বিশ্বজয়ের হাসি। মেহরিন, কোথায় তুমি? তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। কি হয়েছে? এত খুশি খুশি লাগছে কেন? লটারি জিতেছো নাকি?
লটারির চেয়েও বড় কিছু। মনে আছে আমি মাস কয়েক আগে ন্যাশনাল জিওগ্রাফিকের একটা ফটোগ্রাফির প্রতিযোগিতায় আমার কিছু ছবি পাঠিয়েছিলাম? হ্যাঁ মনে আছে। তারপর? তারপর হলো এই, আমি সেই প্রতিযোগিতায় সাউথ এশিয়া জোন থেকে প্রথম হয়েছি, আর এটা হলো আমার পুরস্কারের টাকা। ও মাই গড আয়ান, এটা তো অনেক টাকা। আমার বিশ্বাসই হচ্ছে না। কংগ্রাচুলেশন। কি? সরি আয়ান, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, তাই না? আমার অহংকার, আমার জেদ, সব কিছুই তোমাকে। আমার জীবনের সব রুল বুক তো তুমি কবেই ছিঁড়ে ফেলেছো আয়ান। এখন আমার একটাই নিয়ম, আর সেটা হলো তুমি। আমি তোমাকে ভালোবাসি মেহেরিন, আমার জীবনের চেয়েও বেশি। আয়ান কি করছো? নামাও আমাকে। আমিও তোমাকে ভালোবাসি, আমার বোহেমিয়ান বর।